আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা অধ্যায় 7 তথা শব্দ তরঙ্গ যে অধ্যায়টা আছে এই অধ্যায় থেকে টেস্ট পরীক্ষায় আসা কিছু ব্যতিক্রমী সৃজনশীল প্রশ্ন নিয়ে কথা বলবো। যদিও প্রশ্নগুলো একই টপিক থেকে আসছে, তারপর আমি একটু সমাধান করে দেই, কারণ এই প্রশ্নগুলো সচরাচর আসে না। তো পরীক্ষায় যদি আসে তোমরা যেন ঘাবড়ে না দাও, সেই লক্ষ্যে প্রশ্নগুলো একটু সমাধান করে দেওয়া। তো চলো দেখি প্রশ্নগুলোতে কি বলছে। প্রথম প্রশ্নে বলা আছে যে একটি পাথর কোনো কুয়ার মধ্যে মুক্তভাবে ছেড়ে দিলে সেটি পানির পৃষ্ঠে 100 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করলো। পাথর পড়ার শব্দ পাথর ফেলার 11.7 সেকেন্ড পর শোনা গেল। এটা হচ্ছে সিনারিও। তাহলে এটার আলোকে যদি আমি একটি চিত্রটা আঁকি তাহলে বিষয়টা কেমন হবে। ধরো এটা হচ্ছে কোনো একটা কুয়া, এটা হচ্ছে কোনো একটা কুয়া। তো কুয়ার মধ্যে ধরো এই বরাবর ধরো পানি আছে, এতটুকু উচ্চতার মধ্যে ধরো পানি আছে। তো বলা হয়েছে যে এই কুয়ার মুখ থেকে একটা পাথরকে ছেড়ে দেওয়া হয়েছে, মুক্তভাবে ছেড়ে দেওয়া হয়েছে। তাহলে পাথরটা এসে কি করছে, এই কুয়ার মুখে এই পানির যে পৃষ্ঠটা আছে কুয়ার মুখ থেকে যখন ছেড়ে দিছি এই পানির পৃষ্ঠে এসে কি করছে, আঘাত করছে। তাহলে এই যে এই জায়গায় এসে এই পাথরটা আঘাত করছে, কত বেগে আঘাত করছে, আঘাত করছে 100 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করছে। এই যেরকম ভাবে এসে পড়ে এই যে 100 মিটার পার সেকেন্ড বেগে কি করছে, আঘাত করছে। এখন যখন আঘাত করছে তখন পানিতে যখন গিয়ে আঘাত করছে তখন একটা শব্দ উৎপন্ন হয়েছে। তো বলছে ওই শব্দটা আবার কি করছে, কুয়ার মুখে এরকম ভাবে ফিরে গেছে। তো এই যে পাথরটাকে ছেড়ে দিছি 100 মিটার পার সেকেন্ড বেগে এসে আঘাত করছে, আঘাত পর এখানে শব্দ উৎপন্ন হয়েছে, শব্দটা আবার কি করছে, কুয়ার মুখে ব্যাক করছে। তাহলে এই যে এখানে টোটাল যে টাইমটা লাগছে সেই টাইমের মানটা হচ্ছে 11.7 সেকেন্ড। এই যে বলাই আছে যে পাথর পড়ার শব্দ পাথর ফেলার 11.7 সেকেন্ড পর শোনা যায়। মানে পাথরটাকে যখন আমরা ছেড়ে দিছি গিয়ে আঘাত করছে, সাউন্ড হয়েছে, সাউন্ড আবার কুয়ার মুখে ফিরে আসছে, টোটাল যে টাইমটা লাগছে সেই টাইমের মানটা হচ্ছে 11.7 সেকেন্ড। কথা বুঝতে পারছো? এখন দেখো আমাকে গ নম্বর প্রশ্নের মধ্যে বলা হয়েছে যে কুয়ার গভীরতা নির্ণয় করো। কুয়ার গভীরতা, গভীরতা বলতে বোঝাইতেছে এই যে কুয়ার মুখ থেকে এই যে পানির যে পৃষ্ঠটুকু আছে এই যে এতটুকু যে উচ্চতা এটা তোমাকে বের করতে বলছে। কুয়ার গভীরতা বলতে এখানে এটা বুঝাইছে যে এই যে পাথর যেখান থেকে আমরা ছেড়ে দিছি আর পাথর এসে যেখানে আঘাত করছে এতটুকু যে হাইট, এই হাইটের মানটা আমাকে কি করছে, বের করে দিতে বলছে। কথা বুঝতে পারছো? তাহলে খেয়াল করো, তাহলে আমরা গ নম্বর প্রশ্নটা এখান থেকে লিখবো। তাহলে আমরা কি বলতে পারি যে পাথরের ক্ষেত্রে তাহলে বলো পাথর কি মুক্তভাবে ছেড়ে দেওয়া হয়েছে। তাহলে পাথর ওখানে কি ছিল, একটা পরন্ত বস্তু ছিল। তো পরন্ত বস্তুর আদি বেগের মান কত হয়, 0 হয়। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি যে এখানে যে আদি বেগ ইউ, এটার মান হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। আর পাথরে সেই পানির পৃষ্ঠে আঘাত করছে কত বেগে, 100 মিটার পার সেকেন্ড বেগে না, কারণ আমি এইটুকু নিয়ে কাজ করবো, যে এইটুকু, এই হাইটটা আমাকে বের করতে হবে। তাহলে এই যে এখান থেকে পাথর সেখানে 100 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করছে, তাহলে পাথর যে হাইটটুকু নামছে ওই হাইটটুকুই তো কুয়ার গভীরতা। তাহলে আমি যদি পাথর এই এখান থেকে 100 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করছে এই হাইটটুকু যদি বের করে দিতে পারি, ওই হাইটটুকুই কি হিসেবে কাজ করবে, এই কুয়ার গভীরতা হিসেবে কাজ করবে। তাহলে আমি এখানে পাথরের হাইটটা বের করব। তাহলে আমি আদি বেগ জানি 0 মিটার পার সেকেন্ড। এরপরে দেখো সে আঘাত করছে কত বেগে, আঘাত করছে 100 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে এই পর্যন্ত আমি নিব, তাহলে এটা হচ্ছে শেষ অবস্থা। তাহলে এখানে বেগ কত, 100, তার জন্য শেষ বেগের মানটা হচ্ছে কত, 100 মিটার পার সেকেন্ড। আর আমরা জানি আমাদের যে অভিকর্ষজ ত্বরণ যেহেতু মুক্তভাবে পরন্ত বস্তু, তাহলে এখানে যে জি, সেই জি এর মানটা হচ্ছে কত, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে? তাহলে আমাকে এইচ বের করতে হবে। তাহলে খেয়াল করো, আমরা এইচ এর যে নর্মাল দুইটা সূত্র জানি, এইচ ইকুয়ালস টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 হোল মাল্টিপ্লাই হচ্ছে টি, আর একটা হচ্ছে এইচ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। দুইটার জন্য আমার কি লাগবে, টি লাগবে। আমার কাছে টি নাই, তা আমার কাছে কি আছে, ইউ আছে, ভি আছে, টি নাই। তাহলে সূত্র আরেকটা আছে না, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2gh। যেহেতু ইউ ভি আর জি আছে আমাকে বের করতে হবে এইচ। টি নাই জন্য ওই দুইটা ব্যবহার করতে পারতেছি না আমরা। তা আমাদের জানার সূত্র কি, আমরা জানি ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস হচ্ছে কত, 2gh। প্লাস কেন, কারণ পরন্ত বস্তু। তাহলে এখন এইচ বের করবো, তাহলে ইউ স্কোয়ার কে পাশে পার করে দাও, তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়ালস হচ্ছে কত, 2gh। তাহলে এইচ এটা সমান সমান কত, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে কত, 2g। তাহলে ভি এর মান হচ্ছে 100, তাহলে 100 স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার, আদি বেগের মান 0, 0 স্কোয়ার মান হচ্ছে 0 ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8। দেখি এটা মান কত আসে। তাহলে উপরে 100 স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2 ইন্টু 9.8, এটা মান পাচ্ছি আমরা
510.204 মিটার। ওকে, তাহলে পাথরটা ওখানে কি করবে, পানির পৃষ্ঠ পর্যন্ত যখন নামবে, টোটাল হাইট নামবে হচ্ছে কত, 510.204। তার মানে এই যে এতটুকু হাইট, এই হাইটের মানটা হচ্ছে 510.204 মিটার। এটা হচ্ছে অ্যান্সার, এটুকু হচ্ছে কূপের গভীরতা। বুঝতে পারছো কথা? এটাই হচ্ছে আমাদের কূপ বা কুয়ার গভীরতা, যেটার মান হচ্ছে 510.204 মিটার। ওকে, এটা সহজ। ঝামেলা হচ্ছে ঘ নম্বর প্রশ্নটাতে। দেখো ঘ নম্বর প্রশ্নে কি বলছে, আমি চিত্রটা রাখি এখানে। ঘ নম্বর প্রশ্নে কি বলছে, ঘ নম্বর প্রশ্ন বলছে যে উক্ত কুয়ায় বাতাসের তাপমাত্রা কত ছিল নির্ণয় করো। মানে ওই জায়গার যে তাপমাত্রাটা, ওই তাপমাত্রাটা আমাকে বের করতে বলছে। আচ্ছা বলো, তাপমাত্রার সাথে সম্পর্ক কার? শব্দের বেগের। তো আমরা একটা সূত্র জানি না, আমরা একটা সূত্র জানি, v1 ডিভাইডেড বাই v2 ইকুয়ালস টু রুট ওভার কত, t1 ডিভাইডেড বাই হচ্ছে কত, t2। তাহলে দেখো এখানে v1 এটার মান ফিক্সড না, সেটা ছিল কত, 330 মিটার পার সেকেন্ড। আর এখানে t1 এটার মান ছিল কত, 273 কেলভিন অথবা 0 ডিগ্রি সেলসিয়াস। এখানে যে তাপমাত্রাগুলো আছে, তাপমাত্রাগুলো অবশ্যই কিসে ব্যবহার করতে হবে, কেলভিনে ব্যবহার করতে হবে। তো আমাদের যে t1, সেই t1 কি ছিল, 0 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 273 কেলভিন, কারণ 0 ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে যাইতে হলে 273 কি করতে হয়, যোগ করতে হয়। আর কেলভিন থেকে সেলসিয়াস আসলে কি করতে হয়, 273 বিয়োগ করতে হয়। তাহলে এটা যেহেতু 0 ডিগ্রি সেলসিয়াস, আমাকে বসাইতে হবে কেলভিন এককে। তাহলে 0-র সাথে 273 যোগ করলে কত হয়, 273। তাহলে t1 এর মান হচ্ছে 273 কেলভিন। আমাকে প্রশ্নের মধ্যে বলছে ওই জায়গার তাপমাত্রা কত বের করে দাও। তার মানে কি, আমাকে t2-র মানটা বের করতে বলছে, t2-র ভ্যালুটা কত এটা বের করতে বলছে। আচ্ছা বলো তো, এই তাপমাত্রাটা যদি আমি বের করতে চাই, তাহলে ওই জায়গায় শব্দের বেগটা কত, এটা লাগবে না? মানে কি, আমাকে এই v2-র ভ্যালুটা যেভাবে হোক বের করতে হবে। এই v2 যদি আমি জানি, তাহলে এখানে বসাই দিয়ে v1 t1 এর ভ্যালু ফিক্সড, এখান থেকে আমি t2-র মানটা বের করব, ওইটাই হবে ওই জায়গায় কিসের মান, তাপমাত্রার মান। তাই না বিষয়টা? এখন খেয়াল করো, বলো এটা হচ্ছে শব্দের বেগ, শব্দের বেগ। তো শব্দের বেগ কোথায় আছে? প্রতিধ্বনির সূত্রে আছে। প্রতিধ্বনির সূত্রের মধ্যে আছে না, শব্দের বেগ কোথায় আছে, প্রতিধ্বনির সূত্রের মধ্যে আছে। তো প্রতিধ্বনির সূত্র কি ছিল, 2d ইকুয়ালস টু vt। ওখানকার v আর এখানকার v2, এটা দুইজন কি সেম জিনিস মিন করে, অথবা এখানকার v2 আর ওখানকার v একই জিনিস। কিন্তু কথা হচ্ছে, আমরা কি এখানে 2d ইকুয়ালস টু vt ব্যবহার করতে পারবো? অ্যান্সার হচ্ছে না। কেন পারবো না? কারণ দেখো 2d ইকুয়ালস টু vt আমরা তখনই ব্যবহার করতে পারি যখন শব্দ একটা জায়গায় গিয়ে বাধা পাবে, আবার আমার কাছে ফিরে আসবে, মানে যাবে প্লাস আসবে, এরকম কোনো ঘটনা যখন ঘটবে, তখন আমরা 2d ইকুয়ালস টু vt ব্যবহার করতে পারবো। এখন একটা জিনিস খেয়াল করে দেখো তো, এখানে কি ওরকম কোনো ঘটনা ঘটছে? এখানে কিন্তু ওরকম ঘটনা ঘটে নাই। আমি বলতে পারো ভাই কিভাবে ঘটে নাই, খেয়াল করো, ভালো মতো বুঝো। এই যে দেখো, আমি যদি মার্কারটাকে ছেড়ে দিই, তাহলে মার্কারটা গিয়ে মেঝেতে আঘাত করবে, তারপরে কিন্তু শব্দ হবে, ওই শব্দ আমার কাছে আসবে। তাহলে যখন সে পড়তেছে, এরকম ভাবে যখন পড়তেছে, ওই সময় পর্যন্ত কিন্তু কোনো শব্দ হচ্ছে না, কিন্তু গিয়ে যখন আঘাত করতেছে তখন শব্দ হইলো, এরপরে শব্দ শুধু আমার কাছে আসলো। তার মানে যাওয়ার সময় কিন্তু কোনো রকম কোনো সাউন্ড সে করবে না, ওখানে গিয়ে আঘাত করবে, তারপরে সাউন্ড হবে, ওই সাউন্ডটা আমার কাছে আসবে। তাহলে এখানে শব্দ শুধুমাত্র কি আসবে। তার মানে এখানে আমরা 2d ইকুয়ালস টু vt ব্যবহার করতে পারবো না। তাহলে আমাকে ব্যবহার করতে হবে কত, এখানে d ইকুয়ালস টু হচ্ছে কত, vt। এটা আমাকে ব্যবহার করতে হবে, যেহেতু শব্দ শুধু আসবে, এখানে যাওয়া আসা এরকম কোনো ঘটনা ঘটবে না। তাহলে এখানে d ইকুয়ালস টু কত ব্যবহার করতে হবে, vt। তাহলে এই যে v2 আর এখানকার v, এরা দুজন সেম জিনিস। তা আমি যদি এখান থেকে v এর মানটা বের করতে পারি, ওই v যদি এখানে বসাই দিই, এখান থেকে t2 এর মানটা বের করি, তাহলে ওই জায়গার টেম্পারেচার আমি কি করতেছি, পেয়ে যাচ্ছি। তাহলে এখন আমাকে কি করতে হবে, v বের করতে হবে। তাহলে v বের করতে হলে কি কি লাগবে, d লাগবে, আর কি লাগবে, t লাগবে। d এর মানটা আমি জানি, কিভাবে জানি, এই যে দেখো এখানে সাউন্ড হয়েছে না, এই সাউন্ডটা এখান থেকে গেছে, শুধু এই যে এতটুকু গেছে, এই যে গেছে। তাহলে এই যে এতটুকু ডিস্টেন্স আমার, তাহলে এইটুকুর মান কত, এই যে 510.204। এটা তো আমি গ নম্বর প্রশ্নে বের করছি, না? তো আমি ডি এর মানটা জানি। এখন আমাকে বের করতে হবে কিসের মান, টি এর মানটা। মানে এই টি মানে কি, শব্দ যাওয়ার সময়। এখন দেখো এখানে একটা সময় বলা আছে না, 11.7 সেকেন্ড, এটা বলা আছে না। এই সময় কিন্তু আবার এখানে টি হিসেবে বসাই দেওয়া যাবে না, কারণ এখানে যে টি মিন করতেছে, এই টি এর মানটা কিন্তু এই 11.7 না। বুঝতে পারছো কথা? তো এখন আমাকে শব্দের সময়টা বের করতে হবে। এখন খেয়াল করি একটু, এই টাইমটাকে আমরা একটু অ্যানালাইসিস করি, কি বলা হয়েছে এই টাইমটা। এই দেখো বুঝো কথা, বলছে খুব সুন্দর মতো বলো, পাথর পড়ার শব্দ
পাথর ফেলার 11.7 সেকেন্ড পর শোনা গেছে। তার মানে এই দেখো, তুমি পাথরটা ছেড়ে দিছো, কথা খুব ভালো মতো বুঝো, কথা খুব ভালো মতো বুঝো। এই যে পাথরটা তুমি ছেড়ে দিছো, তাহলে এই যে পাথর এসে পড়লো 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 পড়লো, এই যে আঘাত করে পড়ে গেল, পড়লো, তাহলে এই যে এইটুকু আসতে তার একটা টাইম লাগছে, বুঝতে পারছো কথা? তাহলে টাইম লাগছে, ধরলাম এই টাইমের মানটা হচ্ছে আমাদের t1। ওকে, এবার সাউন্ড হয়েছে, এবার সাউন্ড হয়েছে, এই সাউন্ডটা এরপরে গেছে এখানে, তাহলে এটা হচ্ছে কত আমাদের t2। তো প্রশ্নের মধ্যে বলা আছে এই যে এসে আঘাত করলো এরপরে সাউন্ড গেল, এই দুইটা টাইমের যে যোগফল, সেই যোগফলের মানটা হচ্ছে 11.7। কথা বুঝতে পারছো? 11.7। তাহলে এখন আমাকে কি করতে হবে? আমার তো শুধু শব্দের টাইমটা লাগবে, এই টাইমটা আমার দরকার শুধু। তাহলে আমরা কি করব? এই পাথরটা পড়তে যতটুকু সময় লাগছে, দেখো এখান থেকে পাথরটা এসে এখানে পড়ছে, তাহলে এখানে যতটুকু সময় লাগছে ওই সময়টা যদি বের করে এই 11.7 থেকে আমি বাদ দিয়ে দিই, তাহলে তো শব্দ যাইতে কতটুকু সময় লাগছে সেই সময়টা আমি পেয়ে যাব। বুঝতে পারছো কথা? এই যে পাথর পড়লো, এই যে পড়তেছে পড়তেছে আঘাত করলো, সাউন্ড হইলো, সাউন্ড আবার ব্যাক করছে, টোটাল যে টাইমটা, এই টাইমটা হচ্ছে কত? 11.7। কিন্তু আমার তো ওই টোটাল টাইম দরকার না, আমার তো শুধু শব্দ যাইতে কতটুকু সময় লাগছে সেই সময়টা দরকার, তাই না? তাহলে এই যে এসে পড়ে শব্দ হইলো, এরপরে শব্দ গেছে, এই যে শব্দ গেছে, এই যে শব্দ গেছে, আমার শুধু এই টাইমটা দরকার। তাহলে আমি কি করব? ওই পাথর পড়তে যেই সময়টা লাগছে এই সময়টা বের করব, এরপরে ওই 11.7 থেকে ওই সময়টাকে যদি বাদ দিয়ে দিই আমি, তাহলে তো শব্দ যাইতে কতটুকু সময় লাগছে সেই সময়ের মানটা আমি পেয়ে যাচ্ছি। বুঝতে পারছো কথা? তাহলে চলো আগে আমরা তাহলে ওই পাথর পড়তে কতটুকু সময় লাগছে সেই সময়টা বের করি। তাহলে এখন আমরা কি বলতে পারি যে পাথরের ক্ষেত্রে, তাহলে পাথরের ক্ষেত্রে ওর যে আদিবেগ ইউ, এটা হচ্ছে কত? 0 মিটার পার সেকেন্ড। ওর যে শেষ বেগ ভি, এটার মান হচ্ছে কত? 100 মিটার পার সেকেন্ড। এরপরে অভিকর্ষজ ত্বরণ জি, এটা মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, আমি টাইম বের করব। তাহলে বলো, ইউ জানি, ভি জানি, জি জানি, টাইম বের করবো, তাহলে কোন সূত্রে যেতে পারি? ভি ইকুয়ালস টু ইউ প্লাস হচ্ছে কত? জিটি, এটাতেও যাইতে পারো। আবার টাইমের এইচ রিলেটেড যে কোনো সূত্রে যাইতে পারো, এইচ ইকুয়ালস টু কত? ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 হোল মাল্টিপ্লাই টি, এটাতেও যাইতে পারো, কারণ তুমি তো এইচ এর মানটাও জানো। অথবা ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এখানেও যাইতে পারো, কারণ তুমি ওখানে এইচ এর মানটা জানো, ওখানে টি এর মানটা বের করে নিয়ে আসবে, তোমার ইচ্ছা যেটা তুমি যাইতে পারো। তো আমি ধর এটাই ব্যবহার করলাম, তাহলে আমার দরকার টি, তাহলে ভি মাইনাস ইউ সমান সমান হচ্ছে কত? জিটি। এই ইউটাকে এই পাশে নিয়ে আসলে বিয়োগ করে দিলাম, তাহলে টি সমান সমান কত? ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই হচ্ছে কত? জি। ঠিক আছে, তাহলে এখন আমরা এখান থেকে কি বলতে পারি? ভি এর মান হচ্ছে 100 মাইনাস হচ্ছে কত? 0 ডিভাইডেড হচ্ছে 9.8। তাহলে পাথর পড়ার সময়টা আমরা এখানে বের করব। ওকে, তাহলে সেটা মান হচ্ছে কত? তাহলে 100 মাইনাস 0 ডিভাইডেড বাই 9.8, তাহলে এটা মান পাচ্ছি কত? 10.204 সেকেন্ড। ওকে, তুমি একটা কাজ করতে পারো, যেহেতু দুইটা টাইম আমাদের, আমরা এখানে ধরে নিতে পারি যে পাথর পড়তে সময় t1 হলে, তাহলে এটা t1 দিয়ে দাও, এটাকে t1 দিয়ে দাও, এটাকে t1 দিয়ে দাও। ওকে, তাহলে এখন খেয়াল করো, তাহলে এই পাথরটার এখানে পড়তে সময় লাগছে কত? 10.204 সেকেন্ড। তাহলে এই যে পড়া প্লাস শব্দ যাও, টোটাল টাইমের মান কত? 11.7। তাহলে শব্দের সময় কত? ওই 11.7 থেকে এখন এই সময়টাকে আমরা বাদ দিয়ে দিব। তাহলে চলো আমার মেন টার্গেট ছিল কি বের করা? ভি বের করা। তো আমি দেখলাম ভি বের করতে গিয়ে ডি আছে আমার কাছে, কিন্তু টিটা নাই। তাহলে ওই টিটা কি মিন করতেছে? শব্দের টি। তাহলে ওই মানটা আগে আমি কি করে নিলাম? বের করে নিলাম। তো চলো, এই যে মানটা আমরা বের করছি আগে। তাহলে এখন শব্দের ক্ষেত্রে, তাহলে শব্দের ক্ষেত্রে সময়, ওই সময়টাকে আমরা কত ধরছি? t2 ধরছি। তাহলে t2 এর মান কত? 11.7 মাইনাস হচ্ছে কত? 10.204। ওকে, এই যে ওই টাইমটাকে বাদ দিয়ে দিছি আমরা। তাহলে এখন দেখি কত আসে। 11.7 মাইনাস 10.204। ওকে, তাহলে এটা মান আসতেছে 1.496 সেকেন্ড। এরপরে দূরত্ব ডি, এটা মান কত? 510.204 মিটার। তাহলে এখন চলো আমার বেগ বের করবো আমরা। তাহলে আমরা জানি
ডি ইকুয়ালস টু হচ্ছে কত ভিটি, তাহলে এখানে টি টু দাও, যেহেতু টাইম লাগছে এখানে কত টি টু পরিমাণ, তাহলে আমার দরকার ভি এর মান, তাহলে ডি ডিভাইডেড বাই হচ্ছে কত টি টু, তাহলে ডি এর মান কত 510.204 ডিভাইড বাই টি টু, এটার মান হচ্ছে 1.496। ওকে, তাহলে দেখি কত আসে, 510.204 ডিভাইড বাই 1.496, এটা মান আসতেছে ভাইয়া 341.04 মিটার পার সেকেন্ড। বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে শব্দের বেগ, কিন্তু আমাকে তো বের করতে হচ্ছে তাপমাত্রা। তাহলে আমরা জানি এই ভিটাই আমাদের ওই সূত্রের ভি2 হিসেবে কাজ করে, তাহলে ওখান থেকে আমাকে এখন টি টুর মানটা বের করতে হবে, টি টুটাই হবে কি ওখানকার টেম্পারেচারের মান। তো চলো এখন আমাদের ওই সূত্রে এখন বসাই দিতে হবে ভ্যালুটাকে। আমরা কি বলতে পারি, আবার 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 আমরা জানি v1/v2 ইকুয়ালস টু রুট ওভার t1 ডিভাইডেড বাই হচ্ছে কত t2। তাহলে এখন উভয় পাশে স্কোয়ার করে, যেহেতু আমার t2 দরকার, তাহলে রুট আছে যেহেতু, তাহলে স্কোয়ার করে দিই, তাহলে v1/v2 হোল স্কোয়ার ইকুয়ালস টু রুট ওভার কেটে যাবে, যেহেতু স্কোয়ার করে দিছি আমরা, তাহলে কি থাকবে এখানে শুধুমাত্র t1 ডিভাইডেড বাই হচ্ছে কত t2 থাকবে। আমি যেহেতু t2 বের করব, তাহলে এটাকে উল্টাই দেই, তাহলে উল্টাই দিলে কি পাবো আমরা, v1 ডিভাইড উল্টাই দিলে v2 ডিভাইডেড বাই কত v2 ডিভাইড বাই v1, এটার উপর স্কোয়ার ইকুয়ালস টু কত t2 ডিভাইডেড বাই হচ্ছে t1। তাহলে দরকার t2, তাহলে t1 এখানে ভাগ আছে, তাহলে এই পাশে কি হয়ে যাবে গুণন হয়ে যাবে, তাহলে t2 সমান সমান কত v2 ডিভাইড বাই v1, এটার উপর স্কোয়ার ইনটু হচ্ছে কত t1। তাহলে এখন মান বসাই দাও, তাহলে 341 কত 04 ডিভাইড বাই 330, এটার উপর স্কোয়ার ইনটু 273। ওকে, তাহলে দেখো কত আসে এটা। ওকে, তাহলে 341.04 ডিভাইড বাই 330, এটা স্কোয়ার ইন্টু 273, এটার মান আসতেছে হচ্ছে 291.57। এটা কিন্তু কেলভিনে আসবে, কথা বুঝতে পারছো, কেলভিনে, কারণ এখানকার টি2 মানটা কিসে আছে, এই যে টি1 টি2 এগুলো কেলভিন এককে। এখন দেখো এটা কেলভিন আসছে, ভালো কথা, তুমি চাইলে এটাতেও রাখতে পারো, অথবা তুমি যদি মনে করো না ভাইয়া আমি সেলসিয়াসে কনভার্ট করে দিব, তাও হবে। তাহলে কেলভিন থেকে সেলসিয়াসে যাওয়ার বুদ্ধি কি, 273 বিয়োগ করে দেওয়া, তাহলে তুমি 273 এখান থেকে বিয়োগ করে দেবা, যে অ্যান্সার আসবে ওইটা তখন সেলসিয়াসে হয়ে যাবে। বুঝছো, এই হচ্ছে ম্যাথ। এখন একটা জিনিস খেয়াল করো, আমি এই জিনিসটা ভালো মতো বলি, দেখো ওই যে দেখো টাইমের ভ্যালু যে বের করছিলাম না আমরা, টাইমের ভ্যালুটা ওই যে কি, ওই যে দেখো v-u ডিভাইডেড বাই জি করে, দেখো এটা মান কিন্তু 10.204 সামথিং আরো অনেক কিছু ছিল। তো এই টাইপের ম্যাথের ক্ষেত্রে এই মানগুলোকে একটু বেশি ঘর সংখ্যক নেওয়ার চেষ্টা করবা। কেন? তাহলে বেশি ঘর সংখ্যক নিলে পারে, মানে 3 ঘর অথবা 4 ঘর সংখ্যক নিলে পারে আমাদের যে অ্যান্সারটা আসবে সেই অ্যান্সারটা অ্যাকুরেট আসবে। কেন? কারণ হচ্ছে দেখো তুমি যদি এখানে এই যে এখানে যদি 3 ঘর না নিয়ে ধরো 2 ঘর নিতা, তাহলে এই অ্যান্সারটা এরকম আসতো না, তখন অ্যান্সারে একটা চেঞ্জ আসতো, অ্যান্সারে তখন একটা কি আসতো, চেঞ্জ আসতো। তো এটা বলার রিজন হচ্ছে, দেখো আমরা জানি যে 1 ডিগ্রি সেলসিয়াস যদি আমরা তাপমাত্রা বাড়াই অথবা কমাই, তাহলে শব্দের বেগটা কি হয়ে যায় 0.6 বা 0.61 পরিমাণ বাড়ে অথবা কি কমে। কথা বুঝতেছো, শব্দের বেগ 0.6 পরিমাণ বাড়ে অথবা কমে যদি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তুমি চেঞ্জ করো। তাহলে যখন তুমি এই মানগুলোকে 2 ঘর অথবা 1 ঘর কম নিবা বা বেশি নিবা, তখন দেখবা এই বেগের ডিফারেন্স হয়ে যাবে। তাহলে এই যে 0.6, এটা তো খুবই সূক্ষ্ম একটা মান, তাই না? ধরো সামহাও ধরো 1 ঘর কম নেওয়ার কারণে ধরো বেগের মান ধরো 2 মিটার পার সেকেন্ড কম আসছে, তাহলে 2 মিটার পার সেকেন্ড কম আসা মানে কিন্তু এখানে দেখো তাপমাত্রা ডিফারেন্স আর অ্যাকুরেট থাকতেছে না, তাপমাত্রা ডিফারেন্সটা ভালো ডিফারেন্স হয়ে যাচ্ছে, কারণ 0.6 এর জন্য 1 ডিগ্রি চেঞ্জ হয়ে যাচ্ছে। তাই তোমার যদি ওখানে 2 মিটার পার সেকেন্ড বেগের ডিফারেন্স আসে, তাহলে দেখো অ্যান্সারে কত ডিফারেন্স, প্রায় 3 এর কাছাকাছি ডিফারেন্স চলে আসবে, 3 বা 3 এর বেশি চলে আসবে, তাই না বিষয়টা? তো এই জন্য এখানে চেষ্টা করবা যে টাইমের ভ্যালুগুলো একটু বেশি করে নেয়ার জন্য। 2 ঘর পর্যন্ত নিয়ে স্টপ হয়ে যাও না, 3 ঘর অথবা 4 ঘর পর্যন্ত নিবা, তাহলে একদম অ্যাকুরেট ভ্যালুটা পাবা। বুঝতে পারছি কথা? তো এই জিনিসটা ভালো মতো একটু মাথায় রাখো। হ্যাঁ, তো এইটা গেল এক টাইপের কোশ্চেন।
এখন এই সেম জিনিসটা একদম সেম এই টাইপেরই আরেকটা কোশ্চিন আছে, যেখানে শব্দের বেগটা ওই যে পানিতে যেই বেগে আঘাত করছিল ওই বেগের মানটা বলে দেয় না, একটু অন্যভাবে বলছে এখানে। কোশ্চিনটা সেন্ট জোসেফ স্কুলে আসছিল, তো চলো একটু দেখি কি বলছে এখানে। এই যে দেখো সেন্ট জোসেফ স্কুলের কোশ্চিন এটা। বলা আছে যে একটি কূপের মুখ থেকে একটি পাথর ফেলা হলো, পানি ছিটানোর শব্দ 2.5 সেকেন্ড পর শোনা গেল। ওই যে ওই আগেরটাই, যে মুখ থেকে তুমি কি করছো, একটা পাথরকে ছেড়ে দিছো, পাথর গিয়ে ওখানে আঘাত করছে, শব্দ হয়েছে, আর ওই শব্দটা 2.5 সেকেন্ড পরে কি হয়েছে শোনা গেছে, পাথর ছেড়ে দেওয়ার। এখানে কিন্তু এই 2.5 বলতে ওই ছেড়ে দেওয়ার সময় থেকে শব্দ শোনা পর্যন্ত এই টাইমটাকে বোঝাচ্ছে এখানে, ঠিক আছে। ওই দিনে বাতাসের তাপমাত্রা ছিল 35°C। তাহলে এখানে দেখো আবার শব্দের বেগটা বলে দিছে, কথা বুঝতে পারছো, এখানে শব্দের বেগটা বলে আছে, ইনডিরেক্টলি বলা আছে। তাপমাত্রা বলা মানে তো শব্দের বেগ বলা আমাদেরকে, তাই না। এরপরে বলছে 0°C তাপমাত্রা বাতাসের শব্দের বেগ এত, জি এর মানে এত। আচ্ছা ভালো কথা, এটা বলে দিছে। গ নম্বর প্রশ্নে বলছে বাতাসের শব্দের বেগ নির্ণয় করো। তাহলে খুবই সহজ একটা প্রশ্ন এটা, যেহেতু বাতাসের শব্দের বেগ আমাকে বের করতে বলছে। দেখো আমার কাছে কি আছে, তাপমাত্রা আছে, তাহলে আমাদের গ নম্বর প্রশ্ন এক লাইনে হয়ে যাবে। তাহলে আমরা জানি কি, আমরা জানি v1/v2 ইকুয়ালস টু কত, √T1 ডিভাইডেড হচ্ছে কত, T2। তা আমাকে বের করতে হবে কিসের মান, শব্দের বেগ মানে v2। তাহলে এইটাকে উল্টে দাও, তাহলে উল্টে দিলে কি হবে, v2/v1 √T2/T1 বের করবো v2, তাহলে v1 ওই পাশে গিয়ে গুণন হয়ে যাবে। তাহলে v2 সমান কত হবে, v1 ইন্টু √T2 ডিভাইডেড বাই হচ্ছে কত, T1। বুঝছো, এরকম ভাবে উল্টে দিছি। তাহলে v1 নিচে চলে গেছে, ভাগ হয়ে গেছে, তাহলে ওই পাশে গিয়ে গুণন হয়ে গেছে, তাহলে v2 এর মান তুমি এখান থেকে পেয়ে গেছো। তাহলে এখানে কত আসবে, এটা হচ্ছে 330 ইন্টু √308 ডিভাইড বাই 273, কারণ কেলভিনে কনভার্ট করতে হবে। তাহলে 35°C মানে কত, 273 যোগ করলে দেখো এটার মান 308 আসে, আর T1 এর মান তো 273, এটা হচ্ছে ফিক্সড। তাহলে 330 ইন্টু √308 ডিভাইডেড বাই 273, এটা মান আছে 350.51, 350.51 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে গ নম্বর প্রশ্নের অ্যান্সার। তোমরা যখন করবা তখন দেওয়া আছে হাবিজাবি সবকিছু লিখে নিবে, এখানে আমি একবারই করে দিছি। ঝামেলা কোথায়, ঝামেলা হচ্ছে ঘ নম্বর প্রশ্নে। দেখো ঘ নম্বর প্রশ্ন, তো আমি এটার আলোকিত সিনারিওটা আঁকি, হ্যাঁ একদম আগের মতোই, একদম আগের মতোই। তাহলে এটা ধরলাম আমরা কুয়ার এতটুকু অংশের মধ্যে পানি আছে, এই এতটুকু অংশের মধ্যে পানি আছে, পানি আছে। তাহলে এখান থেকে একটা পাথরকে ছেড়ে দেওয়া হয়েছে, তাহলে এই যে পাথর আসলো, এই যে পাথর এসে পড়লো 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 পড়লো, এই যে আঘাত করলো পাথর, শব্দ হইলো। ধরলাম এটুকু পড়তে তার T1 পরিমাণ সময় লাগছে। এরপরে শব্দটা যাচ্ছে, এই যে শব্দ গেল, এই যে শব্দ গেল, এই যে গেল, এখানে সময় লাগছে কতটুকু, ধরলাম T2 পরিমাণ। তাহলে বলছে এই যে পাথরটাকে ছেড়ে দিছি, পাথর এসে এখানে আঘাত করছে, শব্দ হইছে, এরপরে শব্দটা গেছে, টোটাল যে টাইমটা এখানে লাগছে সেই টাইমের মানটা হচ্ছে 2.5 সেকেন্ড। কথা বুঝতে পারছো। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, যে এখানে এখানে T1 প্লাস হচ্ছে T2, এটার মান হচ্ছে 2.5 সেকেন্ড। বুঝছো, পাথর ছাড়ছে, পাথর গিয়ে আঘাত করছে, শব্দ হইছে, শব্দটা গেছে, টোটাল যে টাইমটা সেই টাইমের মানটা হচ্ছে 2.5 সেকেন্ড। ওকে, এখন আমাকে প্রশ্নের মধ্যে বলছে কূপে পানির পৃষ্ঠের গভীরতা গাণিতিকভাবে নির্ণয় করো। মানে কি, এই যে কুয়ার মুখ থেকে এই যে পানি যেই পর্যন্ত আছে এইটুকু যে গভীরতা, এই গভীরতার মানটা তোমাকে বের করতে বলছে। কথা বুঝতে পারছো, এই যে কুয়ার মুখ থেকে পানির পৃষ্ঠ এইটুকু যে গভীরতা, এই গভীরতার মানটা তোমাকে কি করতে বলছে, বের করতে বলছে। কথা বুঝতে পারছো। একটা জিনিস বলো তো আমাকে, এখানে এই হাইটটা তুমি যদি বের করতে চাও, দেখো আগের ম্যাথে বেগ বলা ছিল, কত বেগে পানিতে এসে আঘাত করছে, তুমি কি করতে পারছো, সুন্দর মতো v² = u² + 2gh, ওখান থেকে h এর মানটা বের করে ফেলছো গ নম্বর প্রশ্নে। কিন্তু এখানে তো বেগ দেওয়া নাই, এখানে কি বেগ দেওয়া আছে, এখানে কত বেগে আঘাত করছে এটা তো দেওয়া নাই, তাহলে অবশ্যই এখানে একটু বের করা ঝামেলা আছে। তাহলে জিনিসটা একটু আমাকে ভালো মতো আইডেন্টিফাই করতে হবে, কিভাবে বের করতে পারি এটা। আচ্ছা একটা জিনিস খেয়াল করে দেখো তো, এই যে পাথরটা পানির পৃষ্ঠে এসে আঘাত করবে, তাহলে এই যে এতটুকু হাইট, এরপরে শব্দ হবে, শব্দটা কুয়ার মুখে যাবে, তাহলে শব্দের যে হাইট, এই দুটা হাইটের পরিমাণ সেম না, তাই না। দেখো ওর করতে যতটুকু হাইট আসতে হবে, শব্দটা হয়ে শব্দটা উঠতে অতটুকু পরিমাণে কি হাইট যাইতে হবে। তাহলে পাথরের যতটুকু হাইট নিচে নামবে, শব্দ অতটুকু হাইটে কি করবে, উপরে উঠবে। দুইটা হাইটে কি এখানে সেম। তাহলে আমরা সবার আগে এখানে ধরে নিই যে ধরি গভীরতা
এই গভীরতা হচ্ছে এইচ মিটার, এটা আমরা ধরে নিলাম। দুজনের ক্ষেত্রে এটা সেম। একটু পাথর নিয়ে কাজ করি, আসো। তাহলে পাথর, তাহলে আমরা কি বলতে পারি যে পাথরের ক্ষেত্রে তাহলে বলো পাথরের ক্ষেত্রে কি, পাথরটা পরন্ত বস্তু, মুক্তভাবে পরন্ত বস্তু, যেহেতু অন্য কোনো কিছু বলে নাই আমাকে। এই যে বলে দিচ্ছে জি এর মান কত 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার বলে দিচ্ছেন এখানে। তাহলে পাথর হচ্ছে কি, এটা মুক্তভাবে পরন্ত বস্তু। তাহলে মুক্তভাবে পরন্ত বস্তুর আদি বেগের মান কত হয়, 0 হয়। তার আমরা এখানে কি বলতে পারি, h ইকুয়ালস টু ইউটি প্লাস হচ্ছে কত, হাফ জিটি স্কয়ার। তাহলে এইচ তো ধরছে, এইচ মানে যতটুকু নিচে নামবে, তাহলে কতটুকু নিচে নামবে, এই এতটুকুই নিচে নামবে, যার মানটা আমরা এইচ এখানে ধরছি। তাহলে এইচ এর জায়গায় এইচ থাকলো। এখন বলো তো পাথরের পড়তে যে সময়টা লাগবে সেই সময়টাকে আমরা কত ধরছি, টি1 ধরছি না এখানে। তাহলে এখানে কি হবে, টি1, এখানে হবে টি1। এখন বলো পাথরের আদিবেগ 0, তাহলে এই পুরো অংশটুকু ইউ 0, তাহলে 0 ইন্টু টি1, তাহলে এইটুকুর মান কত হয়ে যাবে, 0। তাহলে এখানে শুধু বেঁচে থাকবে কত, হাফ জি টি1 স্কয়ার। তাহলে এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম, যেহেতু আমার কাছে টি1 এর মানটা নাই, তাই না। তাহলে আমি যদি এখন যে কোনো একটা মান এখান থেকে বের করতে পারি, ধরো এই টি1 এর মানটা যদি সামহাও বের করে ফেলতে পারি, তাহলে টি1 এর মান যদি আমি এখানে বসাই দিই, তাহলে তো এইচ এর মানটা পেয়ে যাচ্ছি আমরা। তাহলে আমি এইচ এর মানটা পেয়ে যাচ্ছি না, কিন্তু আমার কাছে তো টি1 এর মান নাই। আমার কাছে কি আছে, টি1 প্লাস টি2 এর মানটা দেওয়া আছে, কিন্তু সিঙ্গেল টি1 এর মানটা আমার কাছে দেওয়া নাই। তাহলে এখন আমাকে ভাবতে হবে কিভাবে আমি টি1 এর মানটা বের করতে পারি। তাহলে এখন দেখো, এবার আমরা শব্দের ক্ষেত্রে যাই। শব্দের ক্ষেত্রে তাহলে বলো শব্দ কি, শব্দ হইলো শব্দ শুধু যাবে, তাহলে কি হবে, ডি ইকুয়ালস হচ্ছে কত, ভিটি। তাহলে এখানে কত হবে, টি2 হবে, যেহেতু শব্দের যাওয়ার সময়টাকে আমরা টি2 ধরছি। ওকে, এখন বলো ডি, এই ডি মানে কি, যতটুকু যাবে। তাহলে এই যে এতটুকু যাবে, এই এতটুকু, তাহলে এতটুকুর মান কত, এইচ আমরা ধরে নিছি। তাহলে এখানে কত হবে, এইচ, আর ভি এটা হচ্ছে শব্দের বেগ। দেখো শব্দের বেগ আমরা দেখো গ নম্বর প্রশ্নে পাইছি 350.51। তাই এখানে বসাইতে পারি কত, 350.51 ইন্টু হচ্ছে কত, টি2। তাহলে এটাকে আমরা 2 নম্বর সমীকরণ হিসেবে চিন্তা করলাম। দেখো এখানে টি1 নাই, এখানে কি নাই, টি2 নাই, তাই না। তাহলে আমরা যদি যে কোনো একটা বের করতে পারি, টি1 অথবা টি2 যে কোনো একটা বের করতে পারি, তাহলে তো এইচ এর মান পেয়ে যাবো, কারণ দুজনের জন্য এইচ এর মানটা কি সেম, দুজনের জন্য কি এইচ এর মানটা সেম। তাহলে কারোর কাছে এটারও টাইম জানি না, এটারও টাইম জানি না। এখন এই দুইটাকে মিলাই কিছু একটা আমাকে ভাবতে হবে, এই দুইটাকে মিলাই কিছু একটা আমাকে কি করতে হবে, এখানে ভাবতে হবে। তাহলে একটা জিনিস দেখো, এখানে এইচ মানে এইটুকু, এখানে এইচ মানে এইটুকু, তাহলে আমি বলতে পারি না এইটা সমান সমান এইটা, এইচ মানে হচ্ছে এইটা, আরেকটা হচ্ছে কি এইচ মানে হচ্ছে এইটা। তাহলে আমি বলতেই তো পারি এইটা সমান সমান এইটা, অথবা তুমি উল্টাভাবে চিন্তা করতে পারো, এইচ মানে এইটা, তাহলে এই এইচ এর মানটা তুমি কি করবে, এখানে বসাই দিবা। তাহলে বসাই দাও, তার মানে এখানে কি বলতে পারি যে ফ্রম এখন 1 ও 2 হতে আমরা কি বলতে পারি, হাফ জি টি1 স্কয়ার এটা সমান সমান হচ্ছে কত, 350.51 ইন্টু হচ্ছে টি2। যেহেতু এই যে এইচ সমান সমান এইটা, এইচ সমান সমান এটা, তার মানে কি এইটা সমান সমান এইটা বলতেই তো পারি আমরা। অথবা তুমি কি করছো, অন্যভাবে যদি চিন্তা করো, তাহলে এই যে এখানে এইচ যেটা আছে, এইচ সমান সমান এইটা, আর এখানে এইচ এর একটা মান আমার কাছে আছে, তো ওই এইচ এর মানটা এইচ এর জায়গায় বসাই দিছি, একই কথা। এখন দেখো তাহলে দুইটা আননোন রাশি, টি1 আর টি2 দুইটাই আননোন। তাহলে একটা আননোন হলে তো মানটা একটু বের টের করা যায়, কিন্তু দুইটা আননোন কিভাবে বের করবা, বের করার তো কোনো ওয়ে নেই। তাহলে যে কোনো একটাতে কনভার্ট হইতে হবে আমার। তার মানে একটা জিনিস চিন্তা করি, দেখো তো এখানে আমরা যদি জি টি1 স্কয়ার চিন্তা করি, এই টুটা এখানে ভাগ আকারে আছে, তাহলে এই পাশে এটা কি হয়ে যাবে, গুণন হয়ে যাবে। তাহলে গুণ করলে কত আসবে, এটা গুণ করলে আসবে হচ্ছে 350 700, তার মানে এটা আসবে 701.02 টি2, এখানে হচ্ছে টি2। ওকে ফাইন, এই যে এখানে 2 ছিল, এই দুইটা এই পাশে গুণন করে দিছি আমরা। ওকে, এবার আসো, তাহলে জি টি1 স্কয়ার ইকুয়ালস টু 701.02 এই টি2, আমরা যে কোনো একটাতে কনভার্ট হইতে চাই। দেখো আমাদের কাছে এখানে আছে না টি1 প্লাস টি2, এটার মান হচ্ছে 2.5, এটা আমরা জানি না। তাই আমি যদি টি2 এর মানটা বের করতে চাই, তাহলে সেই টি2টা কত হবে, 2.5 মাইনাস টি1। তাহলে এই টি2 এর পরিবর্তে আমি কি বলতে পারি, এখানে 2.5 মাইনাস হচ্ছে টি1। বুঝতে পারছো কথা। তাহলে এবার জি এর মান কত, জি এর মান প্রশ্নের মধ্যে বলে দিয়েছে 9.81, এই জন্য 9.81ই ব্যবহার করবা। আর যদি বলা না থাকতো তাহলে 9.8 তুমি ব্যবহার করতে পারতা, তো আমরা এখানে 9.81ই ব্যবহার করব। এটা সমান হচ্ছে কত, টি1 স্কয়ার। তাহলে এই 701.02 এখন কি এটার সাথে গুণন হবে, 701.02 এখন কি টি1 এর সাথে গুণন হবে। তাহলে গুণন করো এখন,
তাহলে গুণন করো, তাহলে কত হবে, তাহলে 701.02, 701.02 ইন্টু হচ্ছে 2, তাহলে মান পাচ্ছি আমরা, সরি 2 না 2.5, তাহলে 1753, এটা মান আসতেছে 1753, আর ওটা গুণন হলে কত হবে, -701.02 বুঝতে পারছো কথা, বুঝতে পারছো? এবার সবগুলোকে এক পাশে নিয়ে আসো, তাহলে কি দাঁড়াইতেছে, তাহলে 9.81 T1 স্কোয়ার, এইটাই পাশে আসলে প্লাস হবে, প্লাস 701.02 T1, এটাই পাশে গেলে মাইনাস, 1753 = 0। তাহলে বলো এটা টি এর একটা দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে। তাহলে এখন এটাকে আমার সমাধান করতে হবে, তাহলে এটাকে এখন আমরা সমাধান করব। তাহলে এটা সমাধানের বুদ্ধি কি, যেহেতু দশমিক আছে তাহলে মিডিল টার্ম করা সো টাফ, তাহলে আমাদের ওই মূল নির্ণয়ের সূত্রে চলে যেতে হবে। তাহলে এখন T1, তাহলে T1 এর মূল নির্ণয়ের সূত্র কি, -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই কত, টুয়াইস এ। T1 এর দুইটা মান বের হবে, একটা প্লাস নিয়ে করব, একটা হচ্ছে কি মাইনাস নিয়ে করব, তাহলে দুইটা মান বের হবে, এখন ওই দুইটা মান আমাকে বের করতে হবে। তাহলে এই জায়গায় এখন তোমরা বি এ সি এগুলার মান বসাবা। তাহলে বলো বি মানে কি, বি মানে হচ্ছে টি এর সহগ, যেটা টি এর সহগ। তাহলে বলো টি বলতে এখানে T1 বুঝতেছি আমরা, তাহলে T1 এর সহগ কত, 701.02, এটা সহগ না, তাহলে এটা হচ্ছে কিসের মান, এই যে এইটুকু, এই যে পুরাটুকু প্লাস এইটুকু হচ্ছে আমার বি এর মান, আর এইটুকু হচ্ছে কিসের মান, আমাদের এ এর মান, আর মাইনাস 1753 এটা হচ্ছে আমাদের কিসের মান, সি এর মান। আমরা জানি স্কোয়ারের সাথে যে থাকে সে হচ্ছে এ, পাওয়ার 1 এর সাথে যে থাকে সে হচ্ছে বি, আর সহগ ছাড়া, চলক ছাড়া যে থাকে সে হচ্ছে কি আমাদের সি। তাহলে এই মানগুলো তোমরা এখন কি করবা, এখানে বসাই দিবা। এর মান 9.81, বি এর মান 701.02, আর সি এর মান হচ্ছে -1753, চিহ্ন সহ কিন্তু নিতে হয়। যদি এখানে মাইনাস থাকতো তাহলে বি এর মান হতে কত, -701.02, চিহ্ন সহ নিতে হয়। তাহলে এই এ বি সি এর মানটা কি করবা, এখানে বসাই দিবা, একবার প্লাস দিয়ে বসাবা, একবার মাইনাস দিয়ে বসাবা, তারপরে টি এর দুইটা মান ওখান থেকে পাবা। কথা বুঝতেছো? দেখবা একটা মান নেগেটিভ আসতেছে, একটা মান পজিটিভ আসতেছে, তো যেটা নেগেটিভ আসবে সেটা তো গ্রহণযোগ্য না, যেটা পজিটিভ আসবে সেটা গ্রহণযোগ্য, তখন ওই নেগেটিভের জায়গায় বলবা যা গ্রহণযোগ্য নাই। এরপরে পজিটিভ মান এই 1 নম্বর অথবা 2 নম্বরে যে কোনো এক জায়গায় বসাই দিবা, 1 নম্বর অথবা 2 নম্বরে যে কোনো এক জায়গায় বসাই দিবা, তাহলে হয়ে যাবে। এখন 1 নম্বরে যদি বসাই দাও তাহলে ডাইরেক্ট অ্যান্সার বের হয়ে যাবে, আর 2 নম্বরে যদি বসাই দিতে চাও তাহলে এই T2 কে আবার ভাঙতে হবে, কিন্তু T2 মানে কত, 2.5 মাইনাস হচ্ছে কত, T1, এভাবে কিন্তু ভেঙে লিখতে হবে, তত ঝামেলায় যাওয়ার তো দরকার নাই। তাহলে তুমি 1 নম্বরে বসাই দিবে, যেহেতু 1 নম্বরে ডাইরেক্ট আমার T1 আছে, 1 নম্বরে যেহেতু ডাইরেক্ট আমার T1 আছে, এজন্য ওই টি পজিটিভ যে টি এর মানটা এটা ডাইরেক্ট কি করবে, এখানে বসাই দিবা, তাহলে এখান থেকে এইচ এর মানটা বের হয়ে যাবে, ওইটাই হবে অ্যান্সার। আর 2 নম্বরে যদি বসাইতে চাও তুমি তো আবার T1 এর মান, কিন্তু এখানে তো আসে হচ্ছে কত, T2, তাহলে T2 মানে আমরা কত জানি, 2.5 মাইনাস হচ্ছে কত, T1, তাহলে এখানে তখন বসাই, তারপরে ভ্যালু বের করতে হবে। তো এটা বেশি ঝামেলা, এজন্য এটা বের করবা, বুঝতে পারছো? তো এটা কিন্তু একটু ঝামেলাযুক্ত ম্যাথ ছিল, তো এই ম্যাথগুলো দেখলাম কয়েকটা স্কুলে আসছে, এজন্য এটা একটু সমাধান করে দিলাম। তো এই টাইপের ম্যাথ আসলে ঘাবড়ানো যাবে না, তুমি যতটুকু জানো ওরকম ভাবে স্টেপ বাই স্টেপ আগাইতে থাকবা, তাহলে দেখবে ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে? তো ঠিক আছে, এগুলো একটু ভালো মতো বাসায় প্র্যাকটিস করো, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।